আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আবার আরেকটি ব্লগে আপনাদের আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতেছি ইনশাআল্লাহ। আশা করি সাথে থাকবেন, সাপোর্ট করবেন, ভালোবাসা নেবেন, ভালোবাসা দিবেন। বর্তমান দেশের পরিস্থিতি কিছু কিছু জেলাতে অতি বৃষ্টির কারণে পানিতে জলাবদ্ধতা এবং বিভিন্ন সমস্যা। তারপরও মহান রবের কাছে শুকরিয়া আদায় করে জানাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা সকলে ভালো আছি। মেঘনার অপর পাশে যে চরটি ছিল সেই চরের একবার লাস্ট মাথাতে কয়েকটা বাড়িঘর ছিল, ওইগুলার ভিডিও আজকে শেষ পর্ব মেঘনা নিয়ে, তথা মেঘনার চর ভৈরবের এটাই শেষ পর্ব। এখানে এমন কিছু বাড়ি এখনো আছে যে বাড়িগুলাতে মাটির টিভি তৈরি করে বিঠা তৈরি করে রেখেছেন, এখন পর্যন্ত মানুষ বসবাস করার নাই, কিংবা ঘর বাড়ি তৈরি করে রেখেছেন, হয়তো বা আর কিছুদিন পরে এখানে এসে বসবাস করবেন। চরের মধ্যে ভিডিও করতে হলে রৌদ্রের মধ্যে ফুটতে হয়, লোদ কাদার মধ্যে ডুবতে হয়, এমনই মাইলকে মাইল হাঁটতে হয়, কারণ চরে যাতায়াত করার মতো কোনো কিছুই নেই। যা বললাম একটু আগে এটাই বাস্তব। অঞ্চলের মানুষের বসবাস খুব কষ্টদায়ক অবস্থা বলতে, বর্ষাকালে নৌকা, আর যখন গ্রীষ্মকাল বা শীতকালে যে যখন পানি থাকে না তখন তাদের পায়ে হেঁটে চলাচল করতে হয়। সুবিধার মানুষ কিংবা নদী ভাঙা মানুষ বা এই চর অঞ্চলের মানুষ যাই বলুন, ওনাদের আর্থিক অবস্থা বা দুরবস্থা দূর করার জন্য বাড়ির পাশের কলা গাছ, বিভিন্ন শস্যাদি বা নদীতে প্রচুর পরিমাণে মাছ থাকে যেগুলো ধরে ওনাদের নিত্যদিনের যে কাজকর্ম বা চাহিদা তা পূরণ করতে পারেন। জনজীবন যে কষ্টের, আমার পুরোটা প্যান্ট কাদায় লোদের চিপচিপ হয়ে গেছে। মাছ চল ছোট ছোট যে খালগুলোতে একবারে চরের মধ্যখানে যেখানে মাটি কেটে ওনাদের বসত বাড়ির যে বিটে তৈরি করছিলেন, সেই বিটে তৈরি করার সময় যে ছোট ছোট পুকুরগুলো কিংবা কুয়া হিসাবে যা কুয়া তৈরি করছিলেন, ওখানে পানি থাকার কারণে এখন প্রচুর পরিমাণে মাছ, বিভিন্ন মাছগুলো যখন জোয়ার বা ভাটা টাইমে পানি চলে যায় ওই টাইমে ওখানে মাছগুলোতে জমে থাকে। প্রত্যেকটা কুয়াতে কিংবা ছোট ছোট খালগুলোতে প্রচুর পরিমাণে মাছ দেখা যায় এখন এই মুহূর্তে। বর্ষার এই সময় এখন এই বিশাল আকারের চরগুলোর মধ্যেই শুধু ধান রোপণ করা হবে। এই কারণে ট্রাক্টর দিয়ে বা যান্ত্রিক যে যন্ত্রগুলো আছে তা দিয়ে জমিনের হাল চাষ করা হয়েছে, কিংবা গরু দিয়ে হাল চাষ করা হয় এখানে। আর এই বর্ষা ছাড়া এখানে বাদাম, সয়াবিন, বিভিন্ন ধরনের শাকসবজিগুলো, মসুর ডাল, কলাই, এই যে ছোট্ট দুটো নৌকা দেখা যাচ্ছে, এই নৌকাগুলোতে এখন যে মানুষগুলো আছেন ওনারা কোনো বেদের সম্প্রদায়ের মানুষ নয়, নদী ভাঙ্গা মানুষ। আপাতত এই নৌকার মধ্যে ওনারা জীবনযাপন করতেছেন এখানে, আর কয়দিন পরে হয়তো এখানে ওনারা বসত বাড়ি স্থাপন করবেন। চরাঞ্চলে কিছু জিনিস দেখলে খুবই অবাক হওয়ার মতো। এখানে এই যে একটু আগে আমি যে পুকুরে একটা মেয়েকে দেখালাম, সাথে তার ছোট্ট আরেকটি বোন ছিল, কোমরের দড়ি বেঁধে রেখে এই ছোট্ট বোনটিকে লালন পালন করতেছেন, যেহেতু দৌড়ে পানিতে যেন না পড়ে যাবে, কোনো দিকে যেন না যায়, সেইভাবে এই ছোট বোনটাকে বড় বোন তার দায়িত্বের মধ্যে রেখে লালন পালন করতেছেন। না কামড়ে চলে ছোট্ট যে নৌকাটি দেখা যাচ্ছে, এই নৌকাটা রিজার্ভ করে আমরা এসেছি মেঘনার এই পাশে মানুষের খোঁজখবর নেওয়ার জন্য।
অবশেষে নৌকা যখন পাড়ে এসে ভিড়েছে তথায় মেঘনার এই পারে মানুষকে বিদায় জানানোর মতো সময় আমার হয়ে গেছে, যে বিদায় জানিয়ে দিলাম মেঘনার এই পারে মানুষ। ভালো থাকবেন আপনারা, ইনশাল্লাহ আবারও দেখা হবে আপনাদের এই চরে, হয়তোবা শীতকালে নয়তোবা অন্য কোনো সময়ে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আর বিদায় নিলাম আপনাদের কাছে। আপনাদের যে ব্যবহার, যে কথাবার্তা, আচরণ আমি পেয়েছি তাতে অনেক সন্তুষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুক। ভোর 5টা বাজারও আগে ওনারা উঠতে হয়, কারণ এই চরে যে জালগুলো ওনারা বিছিয়ে রেখেছিলেন আগের দিন সন্ধ্যাবেলায় তথা জোয়ার আসার আগে, যখন বাটা পরে পানি শুকিয়ে যায় ভোরবেলায় সূর্য মামারও আগে উঠে ওনারা এই জালগুলো থেকে মাছ ছাড়িয়ে আবার এই মাছ নিয়ে আড়তদারের কাছে মাছ বিক্রি করতে হয়। একটা চক্র মতো ওনাদের জীবন। সকালবেলা ভোরে ঘুম থেকে উঠেই পান্তা ভাত, কাঁচা মরিচ কিংবা একটা শুকনো মরিচ দিয়ে ওনাদের নাস্তা সেরেই আবার কর্মময় জীবনে ফিরে যান। এই নদী পাড়া মানুষগুলোর মিষ্টি বাসি, মেহমানদারিতে এত সুন্দর আপ্যায়ন, ওনাদের ব্যবহার, কথাবার্তা সত্যি খুব প্রশংসা করার মতো। দূর দূরান্ত ছুটে চলা এই নৌকাগুলো প্রত্যেকটি জেলেদের নৌকা। ওনারা এই নদী চর থেকে মাছ ধরে, কেউ এখন বাড়ির পথে কিংবা কেউ আড়তদারের কাছে, যেখানে মাছ ঘর, মাছ ডাক বা মাছ রেখে ওখান থেকে ডাক তোলা হয়, ওইখানের উদ্দেশ্যে কেউ রওনা দিতেছেন, কেউ বাড়ির উদ্দেশ্যে রওনা দিতেছেন। আর এমনই সময় এখন নদীর জোয়ারে পুরো মেঘনায় উত্তপ্ত, তথা স্রোত এত প্রকট আকারে ধারণ করে, মেঘনা ভয়ঙ্কর রূপ ধারণ করে। এপার থেকে ওপারে পুরা 30 মিনিট মেঘনার সাথে ঢেউ খেলে সংগ্রাম করে আমরা যখন একবারে কাছে, তথা মেঘনারের পাশে লোকালয় যেখানে আমাদের ট্রলারটা বেরবে, আমরা এখন একবারে এপার থেকে মেঘনা সুন্দরভাবে দেখা যাচ্ছে। পুরো আকাশটা এত সুন্দরভাবে, এই যেন সামনে বিশাল সাগরের পাড়ে পুরো আকাশটা এসে একসাথে মিলিত হয়ে গেছে, এমন একটা ভাব দেখাচ্ছে এখানে। লোকালয়ের পাশে ছোট ছোট যে দোকানগুলো ছিল, ঘাটে যেখানে সরবরেবে যে ঘাট, সেই ঘাটটা এখনো স্পষ্ট আমাদের চোখে দেখা যাচ্ছে না। কিন্তু নদীর যে স্রোত, এই স্রোতে খুব ভয় এবং ভীষণভাবে ভয় পাচ্ছি আমি। আমি সংগ্রামী মানুষ দেখেছি, এমন অনেক সংগ্রামী মানুষের মধ্যে এই নদীর পাড়ে মানুষগুলোর মতো এত সংগ্রামী এবং এত সাহসী মানুষ খুব কমই দেখা যাচ্ছে। এক একজনের বাড়িঘর 20 বার, 15 বার, 10 বার ভেঙে নিয়েছে, আবার ফের অন্য শহরে এসে বাড়ি তৈরি করছে, এখন বসবাস করতেছে। আবারও হয়তো এখান থেকে ভেঙে যাবে, হতাশা, কষ্ট, দুঃখ নিয়ে অন্য কোনো শহরে আবার নতুন করে বাসা বাঁধবে। আমি
আমি একবার মেঘনা পাড়ে চর ভৈরব যে মাছঘাট সেই ঘাটের কাছে এখানে ট্রলার ভিড়বে এখন কাছেই চলে এসেছি। তো বিদায় জানানোর সময় হয়ে এসেছে। বিদায় চর ভৈরব, হাইমচর, বিদায় চাঁদপুর জেলা। ভালোবাসা রইল আপনাদের চাঁদপুর জেলার হাইমচর থানার প্রতি, ভালোবাসা রইল এই চর ভৈরব মানুষগুলোর প্রতি। ইনশাআল্লাহ আপনাদের জন্য শুভকামনা দোয়া রেখে আমার এই আজকের ব্লগটি আমি এখানে শেষ করলাম।